Energy Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই নিস্তব্ধতায় শহুরে কান অভ্যস্ত নয়। এই কথা অবশ্য চার বন্ধুর দল এখানে পা রাখা মাত্র বুঝতে পেরেছিল। ঘন কুয়াশা মাখা উপত্যকায় বাহ্যিক কোনো উটকো শব্দ নেই, সারাক্ষণ ট্রাফিকের কোলাহল নেই, আছে শুধু আদি অনন্ত নীরবতা। আর সেই নৈঃশব্দকে যোগ্য সঙ্গত করে চলেছে দু একটি অপূর্ব ধ্বনি। থেকে থেকে শোনা যাচ্ছে মেঘের গুরু গুরু গর্জন। উপত্যকার অনেকটা নিচে একটা ঝোড়া তীর তীর করে বয়ে চলেছে। কান পাতলে তার শব্দ শোনা যায়। অনর্গল পাহাড়ি পাখির দল গাছ থেকে গাছে ডেকে চলেছে। ওরা চারজন ছাড়া রাস্তায় আর জনমানুষ নেই। যে গাড়িটা নামিয়ে দিয়ে গেল সেও ভাড়া বুঝে উতরাইয়ের পথ ধরেছে। স্বাভাবিক, কেইবার এই আবহাওয়ায় শখ করে বাইরে থাকতে চায়। গতকাল রাতে একটানা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। পাতলা কুয়াশার শালগায় শুয়ে থাকা অঞ্চলটাকে মনে হচ্ছিল জল রঙে আঁকা ছবি। তার কিছুটা মিশে গেছে ধূসর কুয়াশায়, কিছুটা স্পষ্ট। পিচ রাস্তা থেকে একটা কাঠের সিঁড়িতে কয়েক ধাপ উঠলেই হোমস্টের দরজা। সবুজের অন্তত 10-12 রকমের শেডওয়ালা জঙ্গলের মধ্যে বাড়িটার উজ্জ্বল নীল দেওয়াল দূর থেকে স্পষ্ট দেখা যায়। দরজায় বড় করে নিয়ন সাইনবোর্ড লাগানো, প্যারাডাইজ হোমস্টে। দিনের বেলা বলে অবশ্য সে সাইনবোর্ড জ্বলছিল না। সব মিলিয়ে একটা পারফেক্ট ব্রিটিশ থ্রিলারের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। শ্যাওলা ধরা পাহাড়ে কাঠের সিঁড়িতে সাবধানে পা ফেলে ফেলে দেবু কখন যেন উপরে উঠে গেছিল। সে সদ্য কেনা মিররলেস ক্যামেরায় ফটাফট ছবি তুলতে তুলতে বলল, ওহ, খাসা জায়গা মাইরি, এখানে ভূত থাকবে না তো কোথায় বা থাকবে। মেঘলা আকাশের প্রেক্ষাপটে তাকে অপূর্ব লাগছিল। লম্বা দোহারা চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, ফর্সা রং, রোদ না উঠলেও চোখে একটা কেতার সানগ্লাস ঝুলিয়ে রাখা। ভূত না হোক, এখানে অলৌকিক এবং অলক্ষণে কিছু একটা যে রয়েছে তা অপর্ণার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে। তার শ্যামলা মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ, ভাবুক চোখের তলায় রাত জাগার ক্লান্তি। গাড়ি থেকে নেমে সে নীল স্কার্ফটা ভালো করে জড়িয়ে নিল, কুঁকড়ে দাঁড়াল। এমনিতেই ওর উচ্চতা বেশি নয়, শীতে কুঁকড়ে যাওয়ায় ওকে আরো ছোটখাটো লাগছিল। গাড়ির দরজা খুলতেই অপর্ণার নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে এসেছিল। পাহাড়ি সোঁদা গন্ধ নয়, সে তো বৃষ্টির পর থাকবেই, বরং বহুদিন পর বন্ধ ঘরের পাল্লা খুললে যেমন একটা ভ্যাপসা গন্ধ পাওয়া যায়। গাড়ির দরজা খুলেও অপর্ণা তেমনই টের পেয়েছিল। তবে এসব কথা এখন থাক। এই সুন্দর নিসর্গের মাঝে এই খচখচানিগুলোকে সাময়িক দূরে সরিয়ে রাখা যাক। রাজের মালপত্র টেনে বার করতে গিয়ে অপর্ণা দেখল তার কটকটে কমলা রঙের জ্যাকেট আর আকাশি জিন্স অত্যন্ত বেমানান। কানে গুঁজে রাখা ইয়ারপডে কি বিদেশি গান শুনে মাথা ঝাঁকাচ্ছে ওই জানে। মনে হচ্ছে কোত্থেকে একটা 6 ফুটের জন্তু বেরিয়ে এসে বনে তাণ্ডব করছে। এই ছেলেটার যদি সামান্য কাণ্ডজ্ঞান থাকে। দলের চতুর্থ সদস্য শ্রেয়ার অবশ্য বাকিদের নিয়ে ভ্রুক্ষেপ নেই। সে নিজের মনে হাওয়ায় দুলতে থাকা পাহাড়ি ফুলের রিল বানাচ্ছে। যেই নেটওয়ার্ক আসবে সঙ্গে সঙ্গে সেই রিল ইনস্টাগ্রামে আপলোড করবে। জোলো হাওয়ায় তার ফর্সা কপালে চুলগুলো উড়ে এসে পড়ছিল। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে কপাল থেকে চুল সরিয়ে সে কাজ করে যাচ্ছিল। তার মুখে একটা সরল হাসি লেগে আছে।
ওর মুখটা এমনিতেই খুব নিষ্পাপ। কালো ফ্রেমের চশমার ফাঁকে গভীর চোখ দুটোই বলে দেয় মানুষ হিসেবে ও কতটা সংবেদনশীল। পাহাড় কি মানুষকে দার্শনিক করে তোলে? হঠাৎ ও বন্ধুদের নিয়ে এত তলিয়ে ভাবছে কেন? অপর্ণা আপন মনেই হেসে ফেলেছিল। তারপর সিঁড়ি বেয়ে হোমস্টের দরজায় উঠল। রিসেপশনে ঢুকতেই যেন এক ঝলক দমকা বাতাস কোত্থেকে উড়ে এসে ওর হাড় কাঁপিয়ে দিল। অথচ কোথায় হাওয়া? একটা বড় ফুলদানিতে ভর্তি পাহাড়ি ফুল, একটাও কাঁপেনি। অপর্ণা বুঝল এই বাড়িতে সত্যিই গন্ডগোল আছে। প্রৌঢ় কেয়ারটেকার পেম্বাকে সে 4 জনের পরিচয়পত্র ধরিয়ে দিয়েছে। অল্প ভাঁজ পড়া মুখের আড়ালে লুকিয়ে থাকা ঘোলাটে চোখ দুটো নিয়ে পেম্বা মন দিয়ে মিলিয়ে নিচ্ছে সেসব খুঁটিনাটি কাগজপত্র। পরিপাটি করে সাজানো কাঠের ঘরটায় বেশি আলো ঢোকে না। আজকের এই মরা রোদ তো একেবারেই উজ্জ্বল নয়। দেওয়ালে ঝোলানো হলদেটে আলোয় ঘরটা মোটামুটি দৃশ্যমান হয়ে আছে। এই পরিবেশে পেম্বার দিকে অনেকক্ষণ তাকালে কেমন যেন অস্বস্তি হয়। মনে হয় লোকটার বয়সের কোনো গাছপাথর নেই। কালের অতল থেকে উঠে এসে অপর্ণাদের হাতে তুলে দিচ্ছে ঘরের চাবি। লম্বা কাঁচ ঘেরা বারান্দা পেরিয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে অপর্ণা দেখল বাইরে পাহাড় শৃঙ্গের মাথায় ঘনিয়ে আসছে গাঢ় ধূসর মেঘ। রিসেপশনের দিকে তাকিয়ে অপর্ণা দেখল পেম্বা ভ্রু কুঁচকে শটান তাকিয়ে আছে ওর দিকে। সেই দৃষ্টিতে কেমন যেন অস্বস্তি হয়, যেন অপর্ণার মনে কি চলছে লোকটা তা হুবহু পড়ে নিতে পারছে। দুপুরের দিকটায় ওরা 4 জন বেরোবে ভেবেছিল, কিন্তু বিধি বাম। আকাশ কালো করে এলো ঝেঁপে বৃষ্টি। সেই সঙ্গে হোমস্টের ভেতরে লোডশেডিং। অপর্ণা আর রাজ দেবু আর শ্রেয়ার ঘরে এসে বসেছে। জানলার সার্সি দিয়ে বাইরে প্রলয়ঙ্কর বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সভ্যতার সঙ্গে ওদের 4 জনের সংযোগ এই বৃষ্টিতেই পুরোপুরি ধুয়ে যাবে। ওরা থেকে যাবে বিচ্ছিন্ন দ্বীপের মতো, একা। জেনারেটরের ব্যবস্থা নেই। কারেন্ট কখন আসবে কে জানে। আদৌ আজ রাত্রে আসবে কিনা তারও ঠিক নেই। ফোনেও নেটওয়ার্ক নেই। রাজ, দেবু আর শ্রেয়া নিজেদের মধ্যে খুনসুটি করছে বটে, কিন্তু সেই আড্ডায় অপর্ণা কিছুতেই মন বসাতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে ওই ইউটিউব ভিডিওটা মিথ্যে নয়। এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। এই বাড়িতে পা রাখা ইস্তক একটা অস্বাভাবিক গন্ধ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। কোনো নির্দিষ্ট গন্ধ না, বরং অনেকগুলো গন্ধের মিশেল। বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ, পচা মাংস আর বদ্ধ ঘরের গন্ধ একটা জায়গায় এসে মিশলে যা হবে, সেরকম একটা গন্ধ অপর্ণার নাকে লেগে আছে। কিন্তু ও নিশ্চিত বাকিরা কেউ এটা পাচ্ছে না। তাহলে একবার না একবার অন্তত বলতো। গোটা ঘটনার সূত্রপাত একটা ইউটিউব ভিডিও থেকে। দেবু আর শ্রেয়া একটা ইউটিউব চ্যানেল চালায়, সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট আপলোড করে। দেবুর একটা ক্যামেরা আছে, ছবিটা মোটামুটি তুলতে পারে। শ্রেয়া এডিট থেকে শুরু করে বাকি টেকনিক্যাল দিকগুলো দেখে। ফুড ভ্লগিং থেকে শুরু করে পরিচিত 2-4 জনের প্রি ওয়েডিং ভিডিও, অনেক কিছু করে ওরা আপলোড করেছিল, কিন্তু কিছুতেই নাম করতে পারেনি। এমন সময় আচমকা দেবু একটা ইউটিউব ভিডিও দেখতে পেয়েছিল। একটা ছেলে সেই ভিডিওতে এই প্যারাডাইজ হোমস্টের কথা বলেছিল। এই হোমস্টেটা নাকি ভুতুড়ে। তখনই দেবুর মাথায় এখানে আসার ভূত চেপেছিল। রাজ, শ্রেয়া আর অপর্ণাকে দেবু বলেছিল, শোন ওখানে যাই, কিছু না হোক একটা অফবিট গ্রামে গিয়ে ট্রাভেল ব্লগ করা যাবে, প্রচুর ভিউজ আসবে। আর এর উপর যদি একটু হরর এলিমেন্ট অ্যাড করে দিই না, তাহলে তো রাতারাতি 1 লাখ সাবস্ক্রাইবার্স।
শ্রেয়ার দ্বিমত ছিল না। রাজের তো মদ খাওয়া আর বাজে বকার সুযোগ হলে ধাপার মাঠে বেড়াতে যেতেও আপত্তি নেই। তাছাড়াও তার বাবা মা একসময় চা বাগানের ম্যানেজার হিসেবে উত্তরবঙ্গে দীর্ঘদিন থেকেছেন। বিয়ের আগেই যদিও চাকরি ছেড়ে দিয়েছেন, এখন কলকাতায় একটা বেসরকারি ফার্মে চাকরি করেন। তবে ভদ্রলোক একটা অদ্ভুত কারণে আর উত্তরবঙ্গে আসতে চান না। বলেন, ওই অঞ্চলে এত চাকরি করেছি, আর ওখানে যেতে ভালো লাগে না, তার থেকে আমার কলকাতা শহরই ভালো বাপু। ফলে রাজের আর পাহাড় দেখা হয়নি, তাই এই সুযোগটা আসতে ও এক বাক্যে রাজি হয়ে গেছিল। অপর্ণাই বা সেমেস্টার শেষে বাড়ি বসে কি করে? ইউটিউব ভিডিওটা অপর্ণা ছাড়া কেউই মন থেকে বিশ্বাস করেনি। ওরা মূলত বেড়াতেই এসেছে এই জায়গায়। অপর্ণার মনে একটা ক্ষীণ সংশয় ছিল বটে। এখানে এসে তার মনে হচ্ছে ওই ছোকরা ঠিকই বলেছিল, বাড়িটা ভুতুড়ে, তার প্রমাণ এই গন্ধ। এখন যেন আরো তীব্র হয়ে উঠেছে সেটা। করিডোর বরাবর ঘাতকের মতো নিঃশব্দে এগিয়ে আসছে সেই দুর্গন্ধ। অপর্ণার এসব ক্ষেত্রে একটা সিক্সথ সেন্স কাজ করে। গড় লোকের থেকে তার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ। যেমন গতবার পুরুলিয়া গিয়ে হয়েছিল। এই চারজনই সেবার পুরুলিয়া গিয়েছিল। ট্রেক করে ফেরার পথে জঙ্গলের মাঝে একটা ভাঙা বাড়ি দেখে ওরা চারজন ঢুকেছিল। বাড়ির চৌহদ্দিতে ঢুকেই অপর্ণার মনে হয়েছিল এই বাড়িতে ঘোরতর সমস্যা রয়েছে। এক তো সেখানে লোক থাকে না, বাড়িটা ভেঙে পড়ছে, এখানে ওখানে অশ্বত্থ বটের চারা, কিন্তু গোটা বাড়িতে যেন একটা অশুভ ছায়া ছিল, যেন এই চারজনের অনুপ্রবেশ বাড়ির বাসিন্দারা ভালোভাবে নিচ্ছে না, এবং সেই বাসিন্দাদের কেউই জীবিত নয়। একটা দালানের সামনে দাঁড়িয়ে অপর্ণা ছবি তুলছিল। আচমকা মনে হয়েছিল তার কাঁধে ঠিক পেছনে দাঁড়িয়ে কেউ তার ক্যামেরার মনিটরে উঁকি মারছে, অথচ পেছন ফিরতেই দেখে কেউ কোথাও নেই। দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে তো আরোই বিপত্তি। স্পষ্ট মনে হয়েছিল পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার ঠান্ডা নিঃশ্বাসটাও কাঁধের ওপর অনুভব করা যাচ্ছিল। যা হোক তা হোক করে ছবি তুলে অপর্ণা বেরিয়ে এসেছিল। বলাই বাহুল্য, ছবিগুলো স্পষ্ট হয়নি। হোটেলে ফিরে খোঁজ খবর করে জানা গিয়েছিল ওই বাড়িটা এখানকার এক ধনী ব্যবসায়ীর বাগান বাড়ি। একদিন ওই বাড়িতে ছুটি কাটানোর সময় একটা ডাকাতি হয়। ডাকাতরা প্রচুর লুটপাট তো করেই ছিল, এর পাশাপাশি স্ত্রী, ছেলে আর খোদ ব্যবসায়ীকে মেরে জঙ্গলে পুঁতে দেয়। আশ্চর্যজনকভাবে কোনো ডাকাত এরপর দীর্ঘদিন বাঁচেনি। প্রত্যেকেই অপঘাতে মারা গিয়েছিল। কেউ সাপে কেটে, কেউ পায় পেরেক ফুটে সেপটিক হয়ে। ওরা শুনেছিল ওই বাড়িতে ব্যবসায়ীর পরিবারের অতৃপ্ত আত্মার দল আজও ঘুরে বেড়াচ্ছে। গোটা ঘটনাটা জানতে পেরে অপর্ণার নিজের স্মৃতির কথা মনে পড়েছিল। শিরদাঁড়া দিয়ে বয়ে গেছিল হিমশীতল স্রোত। অথবা তার টাউনশিপের স্মৃতি। এখন সে পড়াশোনার জন্য কলকাতায় থাকে, কিন্তু তার বড় হয়ে ওঠা একটা মফস্বলের নির্জন টাউনশিপে। সেই সময় সেখানে লোকের তুলনায় বাড়ি বেশি। প্রায় ৮০% কোয়ার্টার ফাঁকা পড়ে থাকত। একটা সরকারি কোম্পানির টাউনশিপ। বাসিন্দা সেই কোম্পানিরই চাকুরেরা। সেই কোম্পানি প্রাইভেটাইজড হয়ে যাওয়ার পর অনেকের চাকরি যায়, অনেকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। সকলে কোয়ার্টার ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলেন। অপর্ণার বাবার অবসরের আর বছর ৫ মাত্র বাকি ছিল। ওরা তাই থেকে যায়। বন্ধুবান্ধব অবশ্য বেশি ছিল না। মাঝে মাঝে মন খারাপ হলে বিকেলে একাই গিয়ে পার্কে বসে থাকত। বিরাট পার্ক, অথচ ফাঁকা। বাচ্চাদের ভিড় নেই, মানুষের হাঁটাচলা নেই। পার্কের মাঝে বড় বড় ঘাস,
গোটা মাঠে অযত্নের ছাপ। গেটের ঠিক উল্টো দিকে দুটো বড় বড় দোলনা। অপর্ণা আর তার বন্ধু লিজা প্রায়ই ওই দোলনায় বসে বসে আড্ডা মারত। এভাবে যে তাদের কত বিকেল কেটে গেছে তার হিসেব নেই। 11-এ লিজা হায়দ্রাবাদে মামার কাছে চলে গেল। বাকি পড়াশোনা ওখানেই করবে। ওর মা খুবই কড়া প্রকৃতির মানুষ। লিজাকে বিন্দুমাত্র স্বাধীনতা দেননি। মেয়ে কি চায় না চায় সেসব ইচ্ছেকে বিন্দুমাত্র পাত্তা দেননি। লিজা ওই দোলনায় বসে বসে সেসব কথা বলতে বলতে খুব দুঃখ করত। সে তো আর এখানে নেই। দোলনা দুটো থেকে গেছে ওখানেই। জং ধরেছে, বারগুলোকে ঘাস প্রায় গিলে নিয়েছে। শূন্যতাটা বড় বুকে বাজছে। সেদিন অপর্ণার মনটা বড় হু হু করছিল। কেবলই লিজার কথা মনে পড়ছিল। সেদিন পার্কটা ছিল আশ্চর্য রকমের নিস্তব্ধ। এমনিতে পার্কে অনেক পাখি থাকে, তারা চিৎকার চেঁচামেচি করে। তারাও নেই সেদিন। বিকেলে যে মনোরম হাওয়াটা দেয় সেদিন সেই বাতাসও নেই। গাছের একটা পাতা নড়ছে না। সেই নিস্তব্ধতা ভেঙে 4:20 টাউন শিয়ালদা লোকালটা দূরে সরে গেল। হঠাৎ অপর্ণা দোলনার দিকে তাকিয়ে বিস্মিত হয়ে যায়। ওই জং ধরা শিকলের দোলনাটা আস্তে আস্তে দুলতে শুরু করেছে। পরিবেশ এতই নিস্তব্ধ, হাত 40 দূর থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। একটা জং ধরা দোলনাকে দোলানোর জন্য যথেষ্ট হাওয়া প্রয়োজন, কিন্তু বাতাসের তো নামগন্ধও নেই। ঠিক একটা মানুষ দোলনায় বসে একবার পা দিয়ে ঠেললে দোলনাটা যতটা পিছিয়ে আবার এগিয়ে আসবে, এইটাও তেমনই দুলছে। অপর্ণার ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে বসে থাকতে পারেনি। চুপচাপ দ্রুত পায়ে বাড়ি চলে এসেছিল। আর সেদিন রাত্রে একটা ভয়ঙ্কর খবর এসেছিল। গভীর রাত্রে অপর্ণার এক বন্ধু খবর দেয় হায়দ্রাবাদে লিজা সুইসাইড করেছে। বাড়ির ক্রমাগত চাপ সহ্য করতে না পেরে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। অপর্ণা কথা বলতে পারেনি। ধপ করে মাটিতে বসে পড়েছিল। অনেক পরে ধাতস্থ হয়ে শুধু জানতে চেয়েছিল মৃত্যুর সময় কি বিকেল 4:20। বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল অপর্ণা জানল কি করে। অপর্ণা বুঝেছিল ডাউন শিয়ালদা লোকাল বেরোনোর পরই কেন দোলনা দুলতে শুরু করেছিল। যে কোনো অলৌকিকের সম্মুখীন হওয়ার আগে তার এইরকম এক অস্বস্তি হয়। এই বাড়িতে ঢোকা স্তক তার এই পরিচিত অস্বস্তিটা হচ্ছে। আর এই অস্বস্তি থেকে এই তেতো পুরনো স্মৃতিগুলো ভেসে আসে। দরজায় সশব্দে দুটো টোকা পড়ল। ঘটনার আকস্মিকতায় চারজনই চমকে উঠল, বিশেষত অপর্ণা। শ্রেয়া সামলে নিয়ে গলা তুলে বলল, দরজা খোলা। টিমটিমে আলোয় ঘরে ঢুকল পেম্বা। এই আলো আঁধারিতে তার মুখ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মুখের প্রতিটি ভাঁজে যেন বর্ষা প্রাচীন গোপন রহস্য লুকিয়ে রয়েছে। কয়েকটা মোমবাতি আর খাবারের ট্রেটা সাইড টেবিলে রাখল পেম্বা। চিকেন পকোড়া আর গরম কফি এনেছে। ধোঁয়া উঠছে এখনো। রাজ জিজ্ঞেস করল, কারেন্ট কব আয়েগা পেম্বা? নির্লিপ্ত মুখে খসখসে অথচ গম্ভীর গলায় বলল, আজ রাত কো নেই আয়েগা। মতলব সারা রাত্রি এখানে অন্ধকারে কাটাতে হবে? अंधेरा क्यों? ये कैंडल्स है ना, सारी रात जला सकते हैं इसको।
তোমাদের এখানে কি প্রায় এরকম ওয়েদার হয়? পেম্বা ধীর কণ্ঠে বলল, होता है, लेकिन ऐसी खतरनाक बारिश पिछले 26 बरस में तो नहीं हुआ। काफी नुकसान हुआ उस बार। লোকসানটা যে ঠিক কেমন তা জানা হলো না। কিছুটা তাড়াহুড়ো করেই যেন পেম্বা বেরিয়ে গেল। তার এহেন তড়িঘড়ি প্রস্থানে রাজ, শ্রেয়া আর দেবু বিচলিত না হলেও ধন্দে পড়ল অপর্ণা। পেম্বাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? পেম্বা 26 বছরই বা বলল কেন? 20 বা 25 বলাই সমীচীন ছিল নাকি? এত নির্দিষ্ট করে 26 সালই কেন? অনেকগুলো প্রশ্ন তার মাথায় ভিড় করে আসছে, ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে। অপর্ণা, অপর্ণা, এই অপর্ণা, তোর কার্ডগুলো নে। কি হলো? কি ভাবছি? অপর্ণা, কার্ডগুলো নে, কফিটা দে না। অপর্ণা। দেবু এক নাগাড়ে অপর্ণার নাম ধরে ডেকে চলেছে। সেই নাম ডাকা আর তাস বাঁটার শব্দে অপর্ণার ঘোর কাটল। সে বুঝল আজ সন্ধেটা মোমের আলোয় তাস খেলেই কাটবে, অন্য উপায় নেই। সে তাসের আসরে বসল বটে, কিন্তু মন থেকে অস্বস্তিটা আদপেই নির্মূল হল না। বৃষ্টি থেমেছে অনেকক্ষণ। গাছের পাতা থেকে বৃষ্টির জল বিভিন্ন ছন্দে মাটিতে পড়ছে। গোটা উপত্যকা জুড়ে একটা অলৌকিক শব্দ শোনা যাচ্ছে। ঝিঁঝির ডাক ছাপিয়ে সেই শব্দ কানে ভেসে আসছে। মন্ত্রমুগ্ধের মতো হোমস্টের গেটটা খুলে বেরিয়ে এলো অপর্ণা। ঘন কুয়াশায় ঢেকে আছে চরাচর। হোমস্টের হলুদ আলোটা এই কুয়াশার সাগরে বাতিঘরের মতো একা ভেসে আছে। সিঁড়ি দিয়ে নেমে পিচ রাস্তা পেরিয়ে অপর্ণা এসে দাঁড়ালো খাদের সামনে। কোন এক অজানা টানে সে এই অবধি এলো সে নিজেও জানে না। এই জায়গায় তার করণীয় কি সে জানে না তাও। শুধু এই অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাতেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে এক ছায়া মূর্তিকে। সে যেন হাতছানি দিচ্ছে তাকে, ডেকে নিচ্ছে জঙ্গলের গভীরে। খাদের ঢালটা গড়িয়ে পড়ে যাওয়ার মতো নয়, সাবধানে পা ফেললে অনেকটা নামা যায়। অপর্ণার ডালপালা ধরে সন্তর্পণে নামতে শুরু করল। তার সামনে সামনে তখনও এগিয়ে চলেছে ছায়ামূর্তি। কুয়াশায় তার শরীরের অনেকটা ঢেকে থাকলেও অপর্ণা দিব্যি তাকে দেখতে পাচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, পথটা তার মোটেই অন্ধকার লাগছে না, বরং এক অদ্ভুত নীলচে আলোয় ঢেকে আছে গোটা জঙ্গল। তার মধ্যে উজ্জ্বল সবুজ হয়ে অজস্র জোনাকি উড়ে বেড়াচ্ছে। একটা জায়গায় এসে আচমকা সেই ছায়ামূর্তি বেমালুম মিলিয়ে গেল। বাতাস একটা বোঁটকা গন্ধে ভারী হয়ে এলো। পচা মাংস, বদ্ধ ঘর আর বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ মিশলে যেরকম গন্ধ হয়, যেমন গন্ধ অপর্ণা হোমস্টেতে বার কয়েক পেয়েছে, অবিকল ওই গন্ধটা কোত্থেকে যেন এখানে এসে আরো তীব্র হয়ে উড়ে এসেছে। অপর্ণার গা গুলিয়ে উঠল। সে তড়িঘড়ি ওখান থেকে ফিরতে যাবে, চোখ গেল একটা ধুপি গাছের দিকে। সেই অপার্থিব নীলচে আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে গাছের গায়ে হিন্দিতে খোদাই করা আছে তারই নাম, অপর্ণা। মাথায় বাজ পড়লেও বুঝি অপর্ণা এতটা চমকে উঠত না। চিৎকার করতে গেল, কিন্তু তাকে যেন বোবায় ধরেছে। মুখে ঠেসে কাপড় গুঁজে যেন কেউ তার মুখটা শক্ত করে বেঁধে দিয়েছে।
পা দুটো গজাল দিয়ে আটকে দিয়েছে কেউ। চোখে নিকষ অন্ধকার। প্রাণপণ চেষ্টা করে শেষ পর্যন্ত অপর্ণা কোনো রকমে গঙিয়ে উঠল, তন্দ্রা ভাঙল। অপর্ণা জোর করে চোখ খুলে দেখে সে তো হোমস্টের বিছানাতেই শুয়ে। ঘামে বিছানাটা চপচপে হয়ে ভিজে গেছে, একটা ভ্যাপসা গন্ধ ছড়াচ্ছে। পাশে শোয়া রাজের অবশ্য হেলদোল নেই। এত কিছুর পরেও তার ঘুম ভাঙেনি। দেওয়াল ঘড়ির শব্দে কিছুটা ধাতস্থ হয়ে অপর্ণা বুঝল এতক্ষণ ধরে যা দেখছিল তা দুঃস্বপ্ন। কিছুটা আশ্বস্ত হয়ে সে কপাল থেকে ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরালো, কিন্তু আড়মোড়া ভাঙতেই চমকে উঠল। কোড়ালিতে এত এত কাদা ধুলো কোত্থেকে এলো? ফোনের টর্চটা জ্বালাতেই তৃতীয় দফা চমক। ঘরে এত কাদা পায়ের বিক্ষিপ্ত ছাপই বা কার? সে তো ঘুমোচ্ছিল। একটা ঘোরের মধ্যে খাট থেকে নামলো অপর্ণা। কাদা পায়ের ছাপ অনুসরণ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়ের অস্পষ্ট ছাপ যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পেম্বা দাঁড়িয়ে। অপর্ণার ঘরের দিকে চোখ। পেম্বাকে এই আবহে অসম্ভব ভয়াল আর রহস্যময় লাগছে। এত রাত্রে না ঘুমিয়ে পেম্বা বারান্দায় ঘুরে বেড়াচ্ছে কেন? অপর্ণার ঘরের দিকে তাকিয়েই বা দাঁড়িয়ে কেন সে? অপর্ণা কিছু বলে ওঠার আগেই পেম্বা তার দিকে তর্জনী তুলে দাঁড়ালো। তার চোখে যেন আগুন জ্বলছে। এই অন্ধকারেও অপর্ণা বুঝতে পারছে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে সে ঠিক রক্ত মাংসের মানুষ নয়। সর্বশক্তি এক করে সে চেঁচিয়ে উঠল, পিঠের ওপর কার একটা শীতল স্পর্শ এসে পড়তেই অপর্ণা শিউরে পেছনে ফিরল। ঘুম ভেঙে এসে দাঁড়িয়েছে রাজ। জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? ভয়ে অপর্ণার কথা জড়িয়ে গেছে। সে কোনো মতে আঙুল তুলে করিডোরের দিকে দেখালো। রাজ এক ঝলক সেদিকে তাকিয়ে বলল, কি রে? অপর্ণা খানিক তোতলে রাজকে বলল, এখানে এখানে পেম্বা দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। তুষ, কি দেখতে কি দেখেছিস তার ঠিক নেই, চলে আয়। অপর্ণা করিডোরের দিকে মুখ ফিরিয়ে অবাক হয়ে গেল। কোথায় কি? পেম্বার তো চিহ্ন মাত্র নেই। একটা মানুষ কি বেমালুম হাওয়ায় মিলিয়ে গেল? সে রাতে আর অপর্ণার ঘুম আসেনি, কারণ সে জানে আদপেই দুঃস্বপ্ন দেখেনি সে। ওই মাটির দাগ, পচা গন্ধ, জঙ্গলটা ছবির মতো মনে পড়া ভুল নয়। জঙ্গলে গাছের গায়ে কেনই বা তার নাম লেখা ছিল? ওই রহস্যময় ছায়ামূর্তিকে সে তাকে ডেকে ওই খাদেই বা নিয়ে গেল কেন? অজান্তেই কি অপর্ণা কোনো গভীর চক্রান্তের শিকার হয়ে পড়ছে? এসব ভাবতে ভাবতেই কখন যে তার চোখ দুটো লেগে এসেছে সে বুঝতে পারেনি। বাইরে একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সেই বাতাস স্বাভাবিক নয়। অপর্ণার মনে হলো একটা অতৃপ্ত প্রেত সেই হাওয়ায় কেঁদে মরছে, মাথা কুটে বেড়াচ্ছে। কি এক অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠছে তার গলায়, যেন অতীতের করাল গহ্বর থেকে উঠে আসছে এক বন্দি আত্মার কান্না। অপর্ণার চোখে অন্ধকার নেমে এলো। সকালে দেখা গেল কিছুটা রোদ উঠেছে। সেই মরা আলোয় তবু চারপাশ তার উজ্জ্বলতা কিছুটা ফিরে পেয়েছে। দেবু, শ্রেয়া আর রাজ তিনজনেই দেরি করে ঘুম থেকে উঠল।
অপর্ণা অবশ্য আগেই উঠে পড়েছিল। শেষ রাতে সে ঘুমিয়েছে বটে, কিন্তু সেই ঘুমে স্বস্তি ছিল না। সকালে উঠে সারা বাড়ি ঘুরে দেখল সে, কোথাও কাদা পায়ের কোনো ছাপ নেই, এমনকি তার নিজের পাও ঝকঝকে তকতকে। গোটা বাড়ির কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। পেম্বা বাড়ির পাশের ছোট্ট বাগানটার তদারক করছিল। অপর্ণাকে দেখতে পেয়ে অল্প হেসে বলল, गुड मॉर्निंग मैम। गुड मॉर्निंग भैया। वो फूल का नाम क्या है? ये वाला क्रिसैंथेमम मैम। बहुत खूबसूरत है। তারপর বাগানটা ঘুরে দেখতে শুরু করল। গতকাল পেম্বাকে দেখে যে অস্বস্তিটা হয়েছিল তার অনেকটা কেটেছে আজ। অপর্ণা ঠিক করল হাত মুখ ধুয়ে একটু তরতাজা হয়ে সাবধানে খাদ বেয়ে নামবে। ওই লম্বা ধুপি গাছটা খুঁজে দেখবে তার গুঁড়িতে সত্যিই ওর নাম লেখা আছে কিনা। সত্যি বলতে কি, গোটা ঘটনায় এইটাই ওকে সব থেকে বেশি ভাবাচ্ছে। গাছের গায়ে ওর নাম লেখা থাকবে কেন? প্রতিবার অলৌকিক কিছুর সম্মুখীন হওয়ার আগে মহাবিশ্ব তাকে যেরকম সংকেত দেয়, এটা কি ওই রকম কোনো ইঙ্গিত? এটা তাকে জানতেই হবে। ফিরে হাত মুখ ধুতে ধুতে অবশ্য দেবুরা উঠে পড়েছিল। তারা তো রোদ দেখতে পেয়ে মহা খুশি। দেবু ক্যামেরার ব্যাটারি শটান চার্জে বসিয়ে বলল, আজ প্রচুর ফুটেজ তোলা যাবে। পিম্বার একটা ছোট্ট ইন্টারভিউ নেব, বুঝলি? আশেপাশে পায়ে হেঁটে দেখবো কোনো সেটেলমেন্ট আছে কিনা। যদি থাকে ওদের সঙ্গেও কথা বলে দেখতে হবে। ওরা এখানকার ভুতুড়ি ইনসিডেন্টগুলো নিয়ে কিছু জানে কিনা সেটা জানা দরকার। আমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজটা কি জানিস? কি অ্যাডভান্টেজ রে? শ্রেয়া ল্যাপটপে চার্জ দিচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না। এই বেলা চার্জ দিয়ে না রাখলে ব্যবহার করা যাবে না। বলা যায় না আবার কখন লোডশেডিং হয়। আমাদের সুবিধাটা হলো এই হোমস্টে নিয়ে কোনো লিভিং ডকুমেন্টেড এক্সপিরিয়েন্স নেই। মানে তুই তন্ন তন্ন করে খুঁজলেও দেখতে পাবি না যে এই হোমস্টেতে থেকে কেউ ভ্লগ বানিয়েছে। যারা এখানে থেকেছে ফর সাম আননোন রিজন তারা কেউই ভ্লগ টক বানায়নি। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। তাহলেই ভাব, ছেলেটা নিজে কোনোদিন এখানে আসেনি, ভিউজের জন্য ভিডিওটা করেছিল। শেষ অবধি তো কেউই দেখেনি। এই যে এখান থেকে আগে একটাও ভ্লগ হয়নি, দ্যাট মেক্স দ্য প্লেস মোর এনিগম্যাটিক। আমরা যদি এর ভিডিও বার করি, কোনো মিস্ট্রি থাকলে সলভ করি, সেটার মধ্যে একটা নভেলটি ফ্যাক্টর থাকবে, প্রচুর ভিউজ হবে। এক্স্যাক্টলি। দেবু শ্রেয়ার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সায় দিল। ওরা কথা বলতে বলতেই রাজ ঘুম চোখে বিছানা থেকে উঠে এসেছে। একটা বিরাট হাই তুলে সে বলল, অপুর জ্বালায় কাল রাতে ভালো করে ঘুমই হলো না। সারা রাত এপাশ ওপাশ করেছে। ভোরের দিকে আবার কি একটা স্বপ্ন দেখে বারান্দায় বেরিয়ে গেছিল। অপর্ণা আর কি বলে? ব্যাপারটা শুনলে ওরা এখন খিল্লি করবে, ক্যামেরা অন করে রেকর্ডও করতে চাইতে পারে। রাজই ধর্তাইটা দিয়ে দিল, বলল, আরে কোনো মাথামুন্ডু নেই। পেম্মা নাকি ভূত হয়ে এসে ওকে ভয় দেখাচ্ছিল। এরা লোকের খেয়ে দেয়ে কাজ নেই, মাঝরাত্রিরে ট্যুরিস্টকে ভয় দেখাবে কেন বলতো? দেবু আর শ্রেয়া মিচকি মিচকি হাসছে। ঠিক এই আশঙ্কাতেই অপর্ণা ওদের কোনো কথা বলতে চায়নি। দেবু বলল, পেম্বার মধ্যে একটা ভূত ভূত ব্যাপার আছে কিন্তু। অপু তো আবার যেখানে যায় সেখানেই একটা করে ভূত জুটিয়ে ফেলে। আমাদের কথাবার্তা তাহলে পেম্বাকে দিয়ে শুরু করা যাক নাকি বন্ধুগণ? আজকে রোদের ছটা দেখে কেউ বলবে না কাল রাতে অত ঝড় বৃষ্টি হয়েছে। রাস্তাটা ভিজে, উপত্যকা জুড়ে একটা সোঁদা গন্ধ বেরোচ্ছে। ফুলের পাপড়ি, গাছের পাতা, ঘাসের ডগায় মুক্তোর মতো জল জমে আছে। এসব ছাড়া আর বৃষ্টির চিহ্ন মাত্র নেই। পেম্বাকে বাইরে রিসেপশনেই পাওয়া গেল। বসে বসে টিভিতে একটা পুরনো হিন্দি সিনেমা দেখছিল। ওদের চারজনকে আসতে দেখেই টিভিটা মিউট করে একগাল হাসি হেসে বসালো সোফায়। দেবু সংক্ষেপে বলল, भैया हम एक वीडियो बनाना चाहते हैं, आप बात करना चाहेंगे? ইন্টারভিউ দিতে হবে শুনে পেম্বা একটু বিব্রত হলো। সাধারণত মানুষ ক্যামেরায় কথা বলতে হলে ঘাবড়ে যায়, আর এসব জগৎ থেকে দূরে থাকা মানুষ তো আরই। ফুটেজ কোথায় ব্যবহৃত হবে, কী উদ্দেশ্যে ব্যবহৃত হবে, এই সব কিছু নিয়ে একটা দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে কাজ করে। তবে পেম্বা বেশ স্পোর্টিং, বলল, पूछिए सर,
मुझे भी तो बात करने का मौका नहीं मिलता। বাগানে 3টে মোড়া পেতে শুরু হলো কথাবার্তা। এই বাড়িতে ভূত আছে কিনা বা জায়গাটায় কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা জানার আগে কিছু সহজ প্রশ্ন করা দরকার। দেবু জিজ্ঞাসা করল, आपकी फैमिली के बारे में बताइए ना। পেম্বা যা বলল তা বেশ অদ্ভুত। পেম্বার বাড়ি বেশ অবস্থাপন্ন ছিল। বাবা মা দুজনেই ব্যবসা করতেন। পেম্বা দীর্ঘ সময় দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করেছে। ওর এক দিদি ছিল, অসম্ভব সুন্দরী, পেম্বার থেকে বছর 6 বড়। কলেজে পড়াশোনা করত, খুব ভালো হাতের কাজ জানত। পেম্বা যখন 11-এ পড়ে তখন ওর দিদি আচমকা নিখোঁজ হয়ে যায়। ফোনের টাওয়ার শেষ ট্র্যাক করা গেছিল এই অঞ্চলের আশেপাশে। কোথায় গেছিল, কি হলো, শেষ পর্যন্ত কেউই জানে না। পেম্বা পড়াশোনা শেষ না করে বাড়ি ফিরে আসে। থানা পুলিশ হয়, পেম্বার পরিবারকে প্রচুর হাঙ্গাম পোহাতে হয়, কিন্তু কাজের কাজ হয়নি। দিদি ওভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় বাড়িতে একটা বিষণ্ণতার বাতাবরণ তৈরি হয়। অমন হাসি খুশি প্রাণোচ্ছল বাড়ি থেকে যেন মুহূর্তে কেউ প্রাণভোমরা টেনে বার করে নিয়েছিল। ব্যবসার দিকে বাবা মা কারোরই আর মনোযোগ ছিল না। একদিন বাবা ব্যাংকে গিয়ে সঞ্চিত সমস্ত অর্থ তুলে আনলেন। শেষবার দিদির ফোনের টাওয়ার পাওয়া গেছিল এখানে। একটা জমি নিয়ে এখানে একটা হোমস্টে করলেন। সেই ব্যবসাতেও মন ছিল না। মা আর বাবা দুজনেই অবসর সময় রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। যদি মেয়ে ফেরে, যদি কোনোদিন সমস্ত হিসেব নিকেশ উল্টে আবার তাদের সঙ্গে মেয়ের দেখা হয়। এই জায়গায় হোমস্টে করাটা খুব একটা লাভজনক নয়, বেশি ট্যুরিস্ট তো আসে না। কিন্তু বাবা মা পুরোপুরি আবেগের বশে সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবা মায়ের দৃঢ় বিশ্বাস ছিল দিদি ঠিক ফিরে আসবে। এখানে ধীরে ধীরে ওরা ধাতস্থ হয়ে উঠছিল। হোমস্টে একেবারে খালি পড়ে থাকত না। কিছুটা অর্থনৈতিক উন্নতি হয় এর ফলে। এর পাশাপাশি চাষবাসের ব্যবস্থা করা হয় বাড়ির পাশে, সেখান থেকে কিছুটা টাকা পয়সা আসত। এখানে আসার বছর 2 পর বাবা স্ট্রোক হয়ে মারা যান। মা শোকে দুঃখে প্রায় পাগল হয়ে যান। একদিন আনমনা হয়ে পা পিছলে খাদে পড়ে যান। পেম্বা আজও সন্দেহ করে মা অন্যমনস্ক হয়ে খাদে পড়ে যাননি, সচেতনভাবে ঝাঁপিয়েছিলেন। পরিবারের স্মৃতিচারণ করতে করতে পেম্বার চোখ ভিজে এসেছিল। সেটা 4 জনেরই চোখ এড়ায়নি। তড়িঘড়ি প্রসঙ্গ পাল্টে দেবু জিজ্ঞেস করেছিল, और ये होमस्टे कैसे बनी? পেম্বা আরও অনেকটা কথা বলেছিল। মায়ের মৃত্যুর পর পেম্বা আর কোথাও যায়নি। চাইলে বাড়ি বেচে চলে যেতে পারত শহরে, ঠিক কোথাও না কোথাও কাজ পেয়ে যেত। শহরে চাকরির অভাব নেই, কিন্তু বাবা মার স্মৃতি বিজড়িত বাড়িটা তার আর বিক্রি করতে ইচ্ছে করেনি। তাছাড়া থাকতে থাকতে তারও মনে হয়েছিল দিদি কোনোদিন ফিরে এলেও আসতে পারে। পেম্বা এখানেই থেকে গেল। স্তব্ধ উপত্যকা, কালে ভদ্রে আসা ট্যুরিস্ট, পশু পাখির দলই এখন ওর বন্ধু, পরিবার। 17 বছর বয়সে চলে আসা ছেলেটা দেখতে দেখতে এখন 43 বছরের লোক। বিয়ে থা করেনি আর, একা নির্ঝঞ্ঝাট জীবন দিব্যি কেটে যাচ্ছে তার। শ্রেয়া জিজ্ঞেস করেছিল, क्या आप अभी भी सोचते हैं कि आपकी दीदी लौट आएगी? পেম্বা এক রহস্যময় উত্তর দিয়েছিল। বলেছিল মাঝে ওর মনে হতো দিদি আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু এই মাসখানেক যাবৎ তার বারবার মনে হচ্ছে দিদি ফিরে আসবে। দিদির ফিরে আসার নানা রকম ইঙ্গিত সে পাচ্ছে। 26 বছর পর এমন প্রলয়ঙ্কর ঝড় হলো। যে রাতে তার দিদি নিখোঁজ হয়েছিল সে রাতেও এমনই ঝড় বৃষ্টি হয়েছিল। দিদি একটা সাদা অর্কিড খুব পছন্দ করত। সেটা এই অঞ্চলে কোথাও ফুটত না, খুব দুর্লভ ফুল। ওদের পুরনো বাসার বারান্দায় একটা টবে ওটা রাখা ছিল।
দিদি নিখোঁজ হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যায়। আজ সকালে হাঁটতে বেরিয়ে শ্যাওলা ধরা পাঁচিলের গায়ে সেই সাদা অর্কিডটা পেম্বা ফুটে থাকতে দেখেছে। সব মিলিয়ে তার মনে হচ্ছে দিদি ফিরে আসা সময়ের অপেক্ষা মাত্র। চারজন চুপ করে রইল। ব্যাপারটা যে এদিকে ঘুরে যাবে সেটা ওরা স্বপ্নেও কল্পনা করেনি। তবে এই প্রেক্ষিতে ওদের প্রশ্ন করতে সুবিধেই হলো। দেবু খানিকক্ষণ চুপ করে থেকে জিজ্ঞেস করল, আমরা একটা ইউটিউব ভিডিও দেখে জানতে পেরেছি এই অঞ্চলে নাকি ভূত আছে। মানে আপনি এসবে বিশ্বাস করেন বা আপনি দেখেছেন কখনো এমন কিছু? পেম্বা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে উত্তর দিল, आत्मा को मानता हूं, लेकिन आत्मा मेरा कुछ खराब नहीं करेगा। वैसे मैंने इस तरह के वीडियो नहीं देखे। कुछ लोग सिर्फ व्यूज के लिए कुछ भी बकवास बोलते हैं, लेकिन नजदीक कोई हॉन्टेड प्लेस मिल सकता है। नॉर्थ में तो कई सारे हॉन्टेड प्लेसेस हैं, इनफेमस डाउ हिल। उस तरह दो एक भूत यहीं कहीं भटक सकता है, लेकिन मुझे तो कभी दिखी नहीं। পেম্বার কাছে আর কিছু জানার নেই। দেবু স্মিত হেসে বলল, শুক্রিয়া। ব্রেকফাস্ট সেরে চারজন একটু হাঁটতে বেরোল। অপর্ণা খাদের দিকে সন্তর্পণে নজর রাখছিল। দেখছিল নামার কোনো পায়ে চলা পথ আবিষ্কার করা যায় কিনা। তাহলে সে সকলের নজরের আড়ালে পরে একবার আসবে, খাদে নেমে তার নাম লেখা গাছটা খোঁজার চেষ্টা করবে। সেরকম কোনো পথ চোখে পড়ল না যদিও। অপর্ণা লক্ষ্য করছিল পেম্বার সঙ্গে কথাবার্তা হওয়ার পর থেকে রাজ কেমন গুম মেরে গেছে। ও দু একবার মৃদুভাবে জানতে চেয়েছিল বটে, কিন্তু রাজ আগ্রহ দেখায়নি। আজ দুপুর হয়ে এসেছে। তাছাড়া সূর্য পশ্চিমে ঢলতেই কোথা থেকে যেন একদল মেঘ লুটেরার মতো আকাশ ছেয়ে ফেলল। সেই ঝোলো হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় নিচে নামার কোনো মানে হয় না। ফিরতে ফিরতে ঝড় বৃষ্টি শুরু হলে কেলেঙ্কারির একশেষ হবে। এসব ৭-৫ ভাবতে ভাবতে অপর্ণা মোবাইলে একটা নীল ফড়িংয়ের ছবি তোলার চেষ্টা করছিল। শ্যাওলা ধরা পাঁচিলের ফাটলে ফুটে থাকা একটা সাদা অর্কিড ফুলে তার চোখ পড়ল। এটাই কি সেই অর্কিড যার কথা পেম্বা বলেছিল? দুর্লভ, পেম্বার দিদির প্রিয়। বাকিরাও দেখল। ফুলটা নিঃসন্দেহে চমৎকার দেখতে। সরু পাপড়ি, মাঝখানে গোলাপি আভা। বেশিক্ষণ তাকালে যেন ঝিম ধরে। যদিও বেশিক্ষণ দেখার মোটেই ফুরসত নেই। আকাশে মেঘের গর্জন শোনা গেল। হোমস্টেতে ফিরতেই হবে এবার। মিনিট 10 হেঁটে ওরা হোমস্টের সিঁড়ির সামনে পৌঁছল। তখনই টিপটিপ করে দু এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। দুপুরে সেই যে বৃষ্টি এলো আর থামেনি, বরং খাওয়া দাওয়া শেষ হতে ওরা দেখল বৃষ্টির তোড় বেড়েছে। এখানে বোধহয় এটাই নিয়ম। যথারীতি ঝড় বৃষ্টি শুরু হতে কারেন্টও চলে গেছে। পেম্বা একটা মোমবাতি দিয়ে গেছে। দেবু বিরক্ত হয়ে বলল, ভাটের জায়গা মাইরি, ভূত প্রেত নেই সে ঠিক আছে, শালা ঘোরাও হচ্ছে না, আশেপাশে একটা জায়গা নেই, বেরিয়ে যে একটু ছবি তুলবো তাও এই ওয়েদারের জন্য হবে না। এর থেকে লাটপাঞ্চার বা লাহামাটা টাইপের জায়গায় ঘুরে এলেই হতো। কিছু না হোক একটা ঠিকঠাক ভ্লগ তো বানানো যেত। এইসব পাহাড়ি ফুল বা রাস্তা তো নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় তোলা যায়। আশাটাই বেকার হলো। দূর। দেবুর বিরক্তি কমছেই না। বলে চলল, রোজ সন্ধ্যের পর কারেন্ট থাকবে না, আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই, খালি নিজেরা বসে বসে কাহা তো গল্প করা যায় ভাই। তাস খেলে গেলে মাথা খারাপ হয়ে গেল, 10 সালা বিয়ারও শেষ। ভাগ। ঘরের কোণে ডাস্টবিনে বিয়ারের ক্যানটা ছুঁড়ে ফেলতে গেল দেবু, কিন্তু লক্ষ্যভেদ হলো না। ডাস্টবিনের কানায় লেগে ক্যানটা মাটিতে পড়ল। ঘরময় একটা বিরক্তিকর টিনের খ্যানখ্যানে আওয়াজ ছড়িয়ে পড়ল।
ক্যানটা গড়িয়ে চলে গেল অপর্ণা আর রাজের খাটের তলায়। ধ্যাত তেরি কি! বলে দেবু খাট থেকে নামল। হাত বাড়িয়ে ক্যানটা খাটের তলা থেকে কুড়োতে গেল। অন্ধকারে ক্যানটা খুঁজে পাওয়া সহজ নয়। গড়িয়ে বেশ কোণের দিকে চলে গেছে। দেবু প্রায় খাটের তলায় ঢুকে গেল। আচমকা তার হাতে একটা কাঠের জিনিস ঠেকল। কি ব্যাপার? দেবু গলা তুলে জিজ্ঞেস করল, এই, তোরা এখানে কিছু রেখেছিস নাকি? না তো, আমাদের কোনো জিনিস তো খাটের তলায় নেই। দেবু কাঠের জিনিসটা খাটের তলা থেকে টেনে বার করল। মোমের অল্প আলোয় জিনিসটা দেখা যাচ্ছে। ব্যাপারটা দেখে সকলেরই শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কাঠের জিনিসটা আর কিছুই না, একটা প্ল্যানচেট বোর্ড। চিহ্ন দেখেই স্পষ্ট বুঝে নেওয়া যাচ্ছে মৃত আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এই জিনিসটা ব্যবহৃত হয়। কিন্তু এই জিনিস এই হোমস্টেতে কেন? তাহলে পেম্বা কি গোপনে প্রেত চর্চা করে? সকলে সকলের মুখ চাওয়াচাওয়ি করছে। এই রহস্যের উত্তর কারোর কাছেই নেই। দেবু এককালে ভূত প্রেত নিয়ে আগ্রহী ছিল। গম্ভীর গলায় বলল, ল্যান্সেট বোর্ডের নিয়ম আমি জানি। 4 জন আছি, অপু তো আছেই যদি মিডিয়াম লাগে। তোরা রাজি? শ্রেয়া, রাজ আর অপর্ণাকে দেখে বোঝা গেল ওরা একটু ধন্দে পড়েছে। হাজার হোক, এসব জিনিস নিরাপদ নয়। ঠিকমতো সামলাতে না পারলে অনর্থ হতে পারে। কিন্তু যদি ঠিকমতো করা যায়, দারুণ কন্টেন্ট পাওয়া যাবে। আর সন্ধেবেলা তো এমনিও তাস খেলা বা গল্প করা ছাড়া উপায় নেই। সকলে রাজি হলো। দেবু ঘরের এক কোণে ট্রাইপডে ক্যামেরা সেট করে রেকর্ডিং অন করে দিল। শুরু হলো মোমের আলোয় প্রেতকে ডাকার আয়োজন। বাইরে একটানা বৃষ্টির শব্দ। ঘরের ভেতরটা থমথমে। পৃথিবীতে যেন এই 4 জন ছাড়া জীবিত কেউ নেই। এই বাড়িকে কেন্দ্র করে যেন একদল অতৃপ্ত আত্মা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। পরিবেশ ভারী হয়ে আসছে। মোমের আলো ক্রমশ কমে আসছে। আলো যত ক্ষীণ হচ্ছে, অনেক দূরে বিক্ষিপ্তভাবে শোনা যাচ্ছে রাত চড়া পাখির ডাক। ঘড়ির টিকটিক শব্দ তাকে অলসভাবে সঙ্গত করছে। রাজের মুখ গম্ভীর। শ্রেয়ার চোখের পাতা কাঁপছে। দেবু সতর্ক। অপর্ণার মুখ ঢেকে আছে চুলে। গোটা ছবিটা ধরা পড়ছে ক্যামেরায়। হঠাৎ অপর্ণার দিক থেকে একটা জান্তব শব্দ ভেসে এলো। অল্প গোঙানি, যেন কোনো খাঁচায় বন্দি পশু বিফল রাগে গজরাচ্ছে। প্রত্যেকে ঘুরে গেল অপর্ণার দিকে। কিন্তু এ কোন অপর্ণা? চোখের তলায় কালি, উস্কো খুস্কো চুল, যেন সদ্য কবর থেকে উঠে এলো। বাকি 3 জনের মুখ ভয় সাদা হয়ে গেছে। দেবু কাঁপা কাঁপা গলায় ডাকল, অপু। উত্তর নেই। দেবু আবার জিজ্ঞেস করল, আপনি কে? অপর্ণার গলা দিয়ে ঘর ঘরে যান্ত্রিক আওয়াজ বেরোল, অপর্ণা তামাং। সকলে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল। অপর্ণা তামাংকে? কিছু বলার আগেই অপর্ণার শরীরে ভর করা আত্মা বলে উঠল, পেম্বার দিদি। এবার আরেক দফা চমক। পেম্বার দিদির নামও অপর্ণা? এটা তো পেম্বা বলেনি। অপর্ণার মাথার পেছনে কার একটা ছায়া ঘনিয়ে উঠছে।
এই ছায়া পুরনো। অপর্ণা গত রাতে যে ছায়া মূর্তিকে দেখেছে, এই ছায়া অবিকল তেমন। দেবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। সে কোনো মতে জিজ্ঞেস করল, আপনি কি চান? অপর্ণার মুখ দিয়ে কথা বলছে পেম্বার দিদি। আজ থেকে 27-28 বছর আগে আমার সঙ্গে দেবরাজ রায় বলে একজনের একটা প্রেমের সম্পর্ক ছিল। তিনি দার্জিলিং এর উপকণ্ঠে একটা জায়গায় চা বাগানের ম্যানেজারের কাজ করতেন। দেবরাজ রায় যার কথা বলছে পেম্বার দিদি, সে আর কেউ নয়, রাজের বাবা। পেম্বার দিদি সেই একই ভয়াল গলায় কথা বলে যাচ্ছে। দেবরাজ রায়ের সঙ্গে এদিকের ভিউ পয়েন্টে আমি প্রায়ই বেড়াতে আসতাম। বুঝিনি এখানকার এক প্রভাবশালী নেতা দুই ছেলের কোন নজর পড়েছে আমার ওপর। একদিন ভিউ পয়েন্ট থেকে নামার পথে ওরা দুজনকে ধরলো। আসল লক্ষ্য ছিলাম আমি। দেবরাজ কিচ্ছু করতে পারেনি, কুকরি তুলে শাসিয়েছিল ওকে। ছোট ছেলেটা বলেছিল মুখ খুললে জিনা হারাম করে দেবে। তার থেকে মানে চলে গেলে দেবরাজকে বিপুল টাকা দেওয়া হবে। বদলে সারা জীবন যেন দেবরাজ দার্জিলিং না আসে। দেবরাজ প্রতিবাদ করার সাহস দেখায়নি, ভয় পালিয়েছিল। বিস্মিত আহত আমি দেখেছিলাম আমার প্রেমিক আমাকে ছেড়ে পালাচ্ছে। ঢিল খাওয়া নিরী কুকুরের মতো পালাচ্ছে। আমাকে টেনে হিচড়ে ওরা জঙ্গলে নিয়ে যায়। একটা টিনের ঘরে আমার হাত পা বেঁধে আমাকে ধর্ষণ করে লাগাতার। অসহায় আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে ওরা গলা টিপে খুন করেছিল। তারপর ওই হাত পা মুখ বাঁধা লাশটাকে একটা বস্তায় পুরে এই অঞ্চলের দুই ভাই গাছের তলায় পুঁতে দিয়েছিল। সে রাতে প্রবল বৃষ্টি হয়েছিল, প্রলয়ঙ্কর। আমার কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। বন্দী হওয়া দরুন এই অঞ্চল থেকে আর বেরোতে পারেনি। বস্তার ভাগ গলে শরীরে পোকা ঢুকেছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি সব জানি, তাও পারিনি। বাবা মা কত কষ্ট পাচ্ছে, ভাই কত কষ্ট পাচ্ছে, সব বুঝতে পারছি। বাবার শেষ দিকে সন্দেহ হয়েছিল মেয়ে আর বেঁচে নেই। তাই বাবা প্ল্যানচেট বোর্ডটা নিয়ে মাঝে মাঝে আমাকে ডাকার চেষ্টা করতেন, কিন্তু নিয়ম ঠিক থাকতো না বলে আমার পক্ষে জোরালো ভাবে দেখা দেওয়া বা কথা বলা সম্ভব হয়নি। কিন্তু বাবা বুঝতেন আমি আছি, বেঁচে নেই কিন্তু আছি। রহস্যভেদের বাসনাতেই উনি প্ল্যানচেট করতেন। মারা যান, বোর্ডটাও খাটের তলায় ঢুকে পড়ে। এতদিন পরে মানুষের সঙ্গে আমার সংযোগ স্থাপন করতে পেরেছি। এতদিন পরে একটা শরীর পেয়েছি। এবার সেই প্রতিশোধ নিতে পারবো। অপর্ণা তামাং থামল। পুলিশি তদন্ত যা হয়েছিল সব নাম কাওয়াস্তে। ভেতরে ভেতরে সব সেটিং হয়ে যায়। দেবরাজ রায় চাকরি ছেড়ে ঘুষ নিয়ে পাকাপাকিভাবে কলকাতায় ফিরে যায়। অপর্ণা বিচার পায়নি। রাজ যেন পাথর হয়ে গেছে। দেবু আর শ্রেয়া ভয়ার্ত মুখে তাকিয়ে আছে ওদের বন্ধু অপর্ণার দিকে। অপর্ণা উঠে দাঁড়ালো, ঘোরে থাকা মানুষের মতো এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে বাইরে বেরোলো। করিডোরে একটা মোমবাতি জ্বলছে। হট্টগোল শুনে পেম্বা দৌড়ে আসছিল। অপর্ণার ওই রূপ দেখে আতঙ্কে থমকে গেল। অপর্ণার হাঁটা হুবহু তার দিদির মতো। ওই জন্যই তার মেয়েটাকে খুব চেনা চেনা লাগত। অপর্ণাই যেন তার দিদি হয়ে ফিরে এসেছে। ওরা চেক ইন করার দিন যখন ডকুমেন্টস মেলাচ্ছিল, তখন নামটা দেখে এক মুহূর্ত থমকে গিয়েছিল সে।
আজও কোথাও অপর্ণা নামটা দেখলে ও কিছুক্ষণের জন্য আড়ষ্ট হয়ে যায়। অপর্ণা সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি থামলেও কুয়াশা গোটা উপত্যকাকে ঘিরে রেখেছে। একটা অদ্ভুত নীলচে আলোয় চারপাশ বেশ দৃশ্যমান। অপর্ণার স্বপ্নে যে নীল আলো দেখেছিল সেই নীল রং। উজ্জ্বল সবুজ জোনাকিরা এপাশ ওপাশ ভেসে বেড়াচ্ছে। অপর্ণাকে অনুসরণ করে পেম্বা সমেত ওরা তিনজন বাইরে এলো। অপর্ণা পিচ রাস্তা পেরিয়ে খাদে নামল। খাদ পিছল হয়ে থাকার কথা, অথচ ওর কোনো রকম অসুবিধে হচ্ছে না, যেন হাওয়ায় ভেসে নিচে নেমে যাচ্ছে। বাকি চারজন হাঁচড় পাঁচড় করে কোনো রকমে নামল। প্রায় ফুট 50 নেমে একটা বিশাল ধুপি গাছের সামনে অপর্ণা গিয়ে দাঁড়ালো। শ্যাওলা ধরা গাছ, তলায় ফার্ন জন্মে গেছে। গাছের তলার মাটি আঙুল দিয়ে খুঁড়তে শুরু করলো। বাকি তিনজনের কিছু বুঝতে বাকি নেই। পেম্বা দৌড়ে বাড়ি থেকে একটা গাঁইতি নিয়ে এলো। চারজনে মিলে মাটিটা খুঁড়তে খুঁড়তে একটা ঝুরঝুরে কঙ্কালের আঙুল পাওয়া গেল। দেবু আর শ্রেয়া থরথর করে কাঁপছে, তাদের চোখ বিস্ফারিত। রাজ শূন্য দৃষ্টিতে গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। অপর্ণার মুখে একটা ক্রূর হাসি। সে আর বাকি কারুর তোয়াক্কা না করে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করলো। বডি ডিকম্পোজড হয়ে এসেছিল প্রায়, শুধু দু একটা আঙুল আর হাড় পাওয়া গেল মাত্র। সঙ্গে সঙ্গে গোটা জঙ্গল জুড়ে একটা ঝড় উঠল। কিসের ঝড়, কিসের প্রতিকূলতা কেউ বুঝতে পারল না। শুধু মন দিয়ে শুনলে বোঝা যায় 26 বছর ধরে কারোর জমে থাকা কান্না, ক্রোধ, অসহায়তা বেরিয়ে এসে যেন অরণ্য কাঁপিয়ে দিচ্ছে। পেম্বা সহ বাকিরা চোখ তুলে তাকালো। সেই নিকষ কালো ছায়ামূর্তি ধীরে ধীরে জঙ্গলের ওপরের দিকে উঠে যাচ্ছে। এই অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তার গা থেকে বিচ্ছুরিত হচ্ছে এক অলৌকিক আলো। এবার তার প্রতিশোধের পালা। খানিক পর সব শান্ত হল। অপর্ণা অচেতন অবস্থায় জঙ্গলে পড়ে আছে। দেবু আর শ্রেয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে আছে। রাজ পাথরের মতো দাঁড়িয়ে। পেম্বা জল ভরা চোখে মাটিতে পরম যত্নে হাত বুলিয়ে দিতে শুরু করল। এই গল্পের উপসংহার খুব সহজ। ফোনের নেটওয়ার্ক এলে রাজ জানতে পারবে কলকাতায় তার বাবা অদ্ভুতভাবে মারা গেছেন। নিজের ঘরে সন্ধেয় বসেছিলেন তিনি। কোনো রোগ নেই, উপসর্গ নেই, মারা গেলেন হঠাৎ করে। মুখে এক ব্যাখ্যাতীত আতঙ্কের ছাপ, যেন অপ্রত্যাশিতভাবে ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়েছিলেন তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে। মৃত্যুর সময় আনুমানিক 6:30। কোনোদিন পুলিশ মৃতদেহ খোঁড়ার কথা জানলেও জানতে পারে, তদন্ত হতে পারে, জানা যাবে দেহ পোঁতার 26 বছর পর 5 জন মিলে মাটি খুঁড়ে বডি বার করেছিল। 6:15 থেকে 6:30 মধ্যে মাটি খোঁড়া হয়েছিল। খবর নিলে এও জানা যাবে দার্জিলিংয়ের এক প্রভাবশালী নেতার 2 ছেলেও ওই দিন ওই সময় 2টি আলাদা আলাদা জায়গায় একইভাবে মারা গেছে। শুধু 5 জন জানবে এই একটি ঘটনাও সমাপতন নয়।
হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।